সালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে তোমাদের যে সমাজকর্ম রয়েছে সেই সমাজকর্মের আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক নিয়ে আলোচনা করব। সেই প্রথম টপিকটা কি? সেই প্রথম টপিকটা হচ্ছে দরিদ্র আইন। কি? দরিদ্র আইন। এই দরিদ্র আইন নিয়ে আমরা একটু জানবো যে দরিদ্র আইন আসলে কি। এই টপিক থেকে আসলে এমসিকিউটা একটু বেশি গুরুত্বপূর্ণ। অনেক নাম রয়েছে, কোন দরিদ্র আইন কে করেছে, বা আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা পড়তে গেলে দেখব। এবং আমরা দেখি যে এখানে সৃজনশীলের ক এবং খ এসে থাকে, তবে দেখা যাচ্ছে যে ঘ এবং ঘ খুব বেশি যে আসে না তাও না, এইটাতে ঘ এবং ঘ মাঝে মাঝে কি এসে থাকে। আসো আমরা যদি দেখি যে এই যে দরিদ্র আইন, আসলে দরিদ্র আইনটা কি। দেখো, দরিদ্র আইন বলতে প্রথমে তুমি কি বুঝো? যে দরিদ্রের জন্য যে আইন, সহজ বাংলায়। এখন দরিদ্রের জন্য কি আইন হতে পারে? যে দরিদ্রকে আসলে দমন নিপীড়ন বা দরিদ্রকে মেরে ফেলা, দরিদ্রের কাছ থেকে টাকা নিয়ে ফেলা, এই ধরনের তো কোনো আইন হইতে পারে না, কারণ তার কাছে তো টাকাই নেই, সেই প্রশ্নই আসে না। তার মানে কি, দরিদ্র আইন হচ্ছে দরিদ্রের জন্য যে আইন, দরিদ্রের সেবার জন্য যে আইন করা হয় সেটাই দরিদ্র আইন, একেবারে সহজ কথায়। আসো, দরিদ্র আইন হচ্ছে যে, তাহলে আমরা যদি দেখি যে দরিদ্রের অর্থনৈতিক ও সামাজিক সেবা প্রদান, হ্যাঁ, যেটা বলেছিলাম দরিদ্র আইন হলো দরিদ্রের জন্য যে আইন, তার মানে তার অর্থনৈতিক এবং সামাজিক সেবা প্রদান, এবং হচ্ছে দরিদ্রের নিয়ন্ত্রণ এবং দারিদ্র্যের প্রসার প্রতিরোধকল্পে সরকার যেই সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন সেটাই হচ্ছে যে তোমার কি দরিদ্র আইন। বুঝা গিয়েছে দরিদ্র আইনটা কি? আসো, তার মানে দরিদ্র আইনে আমরা এই বিষয়গুলো দেখি যে প্রথম দিকটাতে দরিদ্রের জন্য অর্থনৈতিক সামাজিক সেবা প্রদান করবে এবং দরিদ্র নিয়ন্ত্রণ করবে, যাতে করে দরিদ্রের সংখ্যা দিন দিন বৃদ্ধি না পায়। হ্যাঁ, সেটা। আসো, আমরা যদি একটু ইতিহাসের দিকে লক্ষ্য করি, যে দেখা যায় যে 20 শতকের পূর্বে ইংল্যান্ড এবং আমেরিকাতে সরকার প্রণীত যেই দরিদ্রের আইনগুলো ছিল সেগুলো মেনলি ছিল কি নিয়ন্ত্রণ এবং দমনমূলক। এটা একটু মাথায় রাখবে যে প্রথম দিকগুলোতে আসলে তাদের আইনগুলো ছিল অনেক বেশি নিয়ন্ত্রণমূলক, অনেক বেশি দমনমূলক। তারা চাচ্ছিলেন যে দরিদ্রের সংখ্যাটা যাতে বৃদ্ধি না হয়, এবং ভিক্ষাবৃত্তিটাকে তারা খুব বেশি ঘৃণিত চোখে দেখতেন, যেটা আস্তে আস্তে বিভিন্ন সমাজকর্মীদের কথার মধ্যে দিয়ে, সমাজকর্মীদের আলোচনার মধ্যে দিয়ে, সমালোচনার মধ্যে দিয়ে আস্তে আস্তে আজকের যে ইউরোপ আমরা দেখি যে কারো চাকরি না থাকলে সরকার তাকে বেকার ভাতা দেয়, তারপরে চিকিৎসার জন্য চিকিৎসা ব্যয় দেয়। এই ব্যবস্থাগুলো আসলে কি ছিল না ইউরোপেও বা আমেরিকাতে এবং যুক্তরাজ্যে আমরা এগুলো প্রথম দিকে কি দেখিনি। তারাও কিন্তু আমাদের মতো, আমাদের দেশে যেমন হয় দরিদ্র খুবই কঠোর জীবনযাপন করেন, খুবই কঠিন জীবনযাপন করেন, হ্যাঁ, এবং আমাদের দেশে ভিক্ষাবৃত্তিটাকে কি করা হয়, খুবই ছোট আকারে দেখা হয়। এবং তাদের দেশেও কিন্তু এরকমই একটা অবস্থায় ছিল। মূলত দেখা যায় যে শিল্প বিপ্লব এবং হচ্ছে যে তোমার তাদের যেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উদ্ভব হয়েছে, ধর্মনিরপেক্ষ চিন্তার উদ্ভব হয়েছে, নানান কারণে দেখা যায় যে তাদের যে সমাজ ব্যবস্থায় একটা বিশাল পরিবর্তন আসে। দেখা যায় যে সমাজের মধ্যে অর্থনৈতিক একটা সংকট দেখা দেয়। এই ধরনের নানান কারণে তাদের দেশে দরিদ্রের সংখ্যাটা যখন বৃদ্ধি পায়, তখন আসলে তারা কি করেন, এই যে দমন নিপীড়নগুলো চালান এর বিরুদ্ধে আবার সমালোচনা হয়। দেখা যাচ্ছে যে তখন গিয়ে তারা ধীরে ধীরে বুঝতে পারেন এবং নিজেদেরকে আস্তে আস্তে তাদের আইনগুলো শোধরান এবং একটা মানবিক পর্যায়ে নিয়ে আসেন, যার ফলে আজকে যে আমরা উন্নত জীবনের জন্য বিদেশে পাড়ি জমাই, ইউরোপে পাড়ি জমাই, আমেরিকাতে পাড়ি জমাই, তারা কিন্তু এই যে দরিদ্র আইনগুলা, এই দরিদ্র আইনগুলা ধীরে ধীরে পরিবর্তন করতে গিয়ে পরিবর্তনের মধ্যে দিয়ে এক সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে আজকে যে তোমরা আইনগুলো দেখছো তাদের দেশে এগুলো হয়েছে। এগুলাই আমরা দরিদ্র আইনের মধ্যে দিয়ে আসলে দেখব। দেখো, প্রথম দিকে আমরা দেখব যে এই যে দরিদ্রদের জন্য তারা কি করেন, দরিদ্রাগার স্থাপন করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ত্রাণ ও সাহায্য, যোগ্য অযোগ্য দরিদ্র এটার ক্লাসিফাই করতেন, কারা যোগ্য কারা অযোগ্য। ভিক্ষাবৃত্তিকে তারা কি করেন, নিরুৎসাহিত করেন। হ্যাঁ, এই যে দরিদ্র আইন যেগুলো রয়েছে, এই দরিদ্র আইনগুলোর মধ্যে কয়েকটা মানে যেই দরিদ্র আইনগুলো আমরা দেখবো আর কি কিছুক্ষণ পরেই পড়বো, সেগুলো হলো অষ্টম হেনরি প্রণীত দরিদ্র আইন, রানী এলিজাবেথীয় দরিদ্র আইন, এবং হচ্ছে যে তোমরা দেখবে শ্রমিক আইন, দরিদ্র আইন 1834। এই যে আসো আমরা যদি একটু দেখি যে হ্যাঁ, একটু যদি আমরা দেখি যে এই যে দরিদ্র আইন, হ্যাঁ, দরিদ্র আইন হচ্ছে
আমরা দেখি যে প্রথম যেই দরিদ্র আইন, সেই প্রথম দরিদ্র আইন চতুর্দশ শতকে হচ্ছে যে কি আসে, এবং চতুর্দশ শতকে আমরা দেখতে পাই যে প্রথম দরিদ্র আইনের ক্ষেত্রে যে প্রথম দরিদ্র আইনের কনসেপ্ট আসলে কই থেকে তৈরি হয় সেটা আমরা দেখব। আমরা দেখি যে চতুর্দশ শতকে 4টা বিষয় আসলে লক্ষ্য করা যায়। কোথায়? ইউরোপীয় সমাজ ব্যবস্থা, ইউরোপের সমাজে 4টা বিষয় আসলে লক্ষণীয়। প্রথম কি? সামন্ত যুগের অবসান হয় তাদের। কিসের অবসান হয়? সামন্ত যুগের অবসান হয়। এবং ওই যে আমি বললাম যে ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব হয়। হ্যাঁ, আগে তারাও কিন্তু কি ধর্মের উপর বা দেখা যায় যে চার্চ থেকে তাদের আসলে সকল কিছু নিয়ন্ত্রণ করা হতো। ধর্ম, খ্রিস্টান ধর্ম যেহেতু তার বেশ অধিকাংশ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে তারা কি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী চিন্তা চেতনা তাদের উদ্ভব হয় বা রাষ্ট্রের উদ্ভব হয়। এবং ইংল্যান্ড সহ ইউরোপে যেই জাতীয় দুর্যোগ প্লেগের কারণে তাদের সমাজ ব্যবস্থা একটা বিশাল প্রভাব পড়ে। আর আরেকটা হচ্ছে খুবই উল্লেখযোগ্য, সেটা হলো শিল্প বিপ্লব। হ্যাঁ, শিল্প বিপ্লবের সূচনা বা শিল্প বিপ্লবের পরবর্তী যেই প্রভাবগুলো এগুলার কারণে কি হয় যে ইংল্যান্ডের সমাজ জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বুঝতে পারছো তোমরা? স্লাইডটাকে এমন করেই তৈরি করা হয়েছে যাতে একটু তোমাদেরকে বুঝিয়ে দিলে তোমরা সেটা কি বুঝতে পারো। আসো, এসব আর্থসামাজিক অবস্থা ইংল্যান্ডের দরিদ্র অবস্থাকে কি চরম পর্যায়ে উপনীত করে। শ্রমিক সংকট নিরসনে এবং আর্থসামাজিক সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে 1349 সালে রাজা তৃতীয় এডওয়ার্ড, মনে রাখবে কে? রাজা তৃতীয় এডওয়ার্ড প্রথম শ্রমিক আইন কি করেন? প্রণয়ন করেন। কে? রাজা তৃতীয় এডওয়ার্ড। কিসের মধ্যে দিয়ে হয়? এই যে 4টা ঘটনা, এই 4টা ঘটনার পরে ইংল্যান্ডের সমাজ জীবনে একটা প্রভাব পড়ে, একটা সমস্যা দেখা দেয়। তখন কি হয়? তাদের আর্থসামাজিক যে অবস্থা সেখানে দেখা যায় যে দরিদ্রের অবস্থা চরম পর্যায়ে উপনীত হয়। তখন এই যে শ্রমিক সংকট নিরসনে আর্থসামাজিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য 1349 খ্রিস্টাব্দে রাজা তৃতীয় এডওয়ার্ড প্রথম কি করেন? শ্রমিক আইন প্রণয়ন করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার এই যে আইন, তার এই আইনের কয়েকটা মূল লক্ষ্য ছিল। দেখো, প্রথম হচ্ছে সমকক্ষ শ্রমিকদের যে কোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করতে বাধ্য করা। হ্যাঁ, সক্ষম যে শ্রমিকগুলো রয়েছে, এই যে আইন, সে আইনের মধ্যে বলা হচ্ছে যে যারা সক্ষম শ্রমিক, যারা কাজ করতে সক্ষম, যাতে তারা অলস হয়ে না বসে থাকে। হ্যাঁ, চাইলেই মালিক তাকে যে কোনো এলাকায় কাজ করাইতে পারবে। ঠিক আছে, তার অধীনে কাজ করাইতে পারবে। আর কি দেখি আমরা যে ভবঘুরে যেই লোকগুলা রয়েছে, ভিক্ষাবৃত্তি করে যারা ইংল্যান্ডে বা দেখা যায় ইউরোপে প্রচুর ভবঘুরে লোক কিন্তু আমরা এখনো দেখি। হ্যাঁ, তো তখন তারা কি করছে? এই জিনিসগুলোকে বন্ধ করেন। তার আইনের মধ্যে দিয়ে তিনি বলেন যে যারা সক্ষম এদেরকে কাজ করাইতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ভবঘুরে এবং ভিক্ষাবৃত্তি তিনি বন্ধ করে দেন। বললাম যে প্রথম আলোচনায় বললাম এই যে আইনগুলা প্রথম দিকে তারা যে দরিদ্র আইনগুলো করে, সেই দরিদ্র আইনগুলো কিন্তু খুবই কঠোর ছিল, খুবই দমনমূলক ছিল। ধীরে ধীরে সেটা বর্তমান সহনীয় পর্যায়ে আসে। আসো, সক্ষম দরিদ্রদের ভিক্ষা দান হতে জনগণকে কি করেন? বিরত রাখেন। কি বলছে? যারা সক্ষম দরিদ্র কি? যারা আয় করতে সক্ষম, তাদেরকে ভিক্ষা না দেওয়ার জন্য জনগণদেরকেও বিরত রাখছেন, শুধুমাত্র সরকার না। আসো, আর একটু যদি দেখি সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করে রাজা অষ্টম হেনরি। অর্থাৎ এই যে রাজা অষ্টম হেনরি, তার আগে যেই প্রথম দরিদ্র আইনটা হয় সেটা যেরকম কঠোর ছিলেন, সেটা অষ্টম হেনরি কি সেটা একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসেন। হ্যাঁ, সরকারি পর্যায়ে সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে দেখো গঠনমূলক পদক্ষেপ তিনি গ্রহণ করেন। সর্বপ্রথম যদি বলে গঠনমূলক পদক্ষেপ কে গ্রহণ করেন, তিনি হবেন রাজা অষ্টম হেনরি। আর যদি বলে প্রথম দরিদ্র আইন কে প্রণয়ন করেন, তিনি হবেন কে? এই যে আমি দেখিয়েছি তোমাদেরকে তৃতীয় এডওয়ার্ড। কে হবেন? তৃতীয় এডওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছ। আসো, এই যে আলোচ্য আইনটি, এই আইনে আসলে আমরা কি দেখি? দেখব যে স্থানীয় যেই বিচারক, সেই বিচারককে আসলে কি করা হয়? দায়িত্ব দেওয়া হয় সেই সামাজিক কল্যাণমূলক কাজগুলো করার জন্য। দেখো এখানে তিনি নির্দিষ্ট ভিক্ষুক, যেমন বৃদ্ধ ও অক্ষমদের ভিক্ষা করার লাইসেন্স প্রদান করেন। হ্যাঁ, যেই স্থানীয় বিচারক থাকবেন
তিনি কিছু লোক বাছাই করবেন যে হ্যাঁ এরা ভিক্ষা করার জন্য যোগ্য, হ্যাঁ তিনি ওদেরকে লাইসেন্স দিবেন, এবং যাদেরকে আসলে লাইসেন্স দেওয়া হবে না তাদের ভিক্ষাবৃত্তি বন্ধ, হ্যাঁ, এবং তারা যদি ভিক্ষা করে তাহলে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হয়। এইটা হচ্ছে যে তার আইন। মোটামুটি কিছুটা হলেও কি ছিল, গঠনমূলক ছিল, যেটা একেবারে প্রথম দিকে কি ছিল না তৃতীয় এডওয়ার্ডের সময়কালে। হ্যাঁ, আচ্ছা, তো ইংল্যান্ডের এই যে সরকারি পৃষ্ঠপোষকতায় দরিদ্রদের সাহায্য দানের জন্য রাজা অষ্টম হেনরি 1536 সালে অপর একটি আইন পাশ করেন। সর্বপ্রথম সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেন। এই যে সর্বপ্রথম সুনির্দিষ্ট পরিকল্পনা, গঠনমূলক পরিকল্পনা, এগুলা কে করেন? অষ্টম হেনরি করেন। এই যে একটা রয়েছে, হ্যাঁ, এই একটাতে বলা হচ্ছে যে এই আইনকে প্রধানত ইংল্যান্ডের দরিদ্র আইন ব্যবস্থার প্রারম্ভিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, এবং প্রকাশ্য ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য এই যে আলোচ্য আইনটা রয়েছে সেখানে একটা কি করা হয়, বিধান করা হয়। হ্যাঁ, পরবর্তীতে দেখো যে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই যে এলিজাবেথীয় দরিদ্র আইন রয়েছে, এই যে এলিজাবেথীয়, আমরা দেখব যে এখানে দেখে এসেছি যে কি হেনরা, এই যে দেখো হেনরায় যে দরিদ্র আইনটা, হ্যাঁ, এই যে হেনরায় বলতে কি হেনরির যে দরিদ্র আইনটা, সেই হেনরির দরিদ্র আইনটাকে হচ্ছে যে কি বলা হচ্ছে, কি হেনরি করে আমরা সেগুলা দেখেছি, এবং পরবর্তীতে আমরা এখন দেখব কি রানী এলিজাবেথ যে আইনগুলা করেছেন সেগুলা। দেখো ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ 17ই নভেম্বর 1558 হতে 24শে মার্চ 1603 পর্যন্ত তিনি কি সিংহাসনে ছিলেন। তাকে হচ্ছে যে দুইটা জিনিস বলা হয়, দ্য ভার্জিন কুইন অ্যান্ড দ্য গ্লোরিয়ানা, হ্যাঁ, এবং হচ্ছে যে তাকে বলা হয় গুড কুইন। এগুলো তার পদবি, এগুলো একটু মনে রাখবে, এগুলো তার পদবি, হ্যাঁ, আসতে পারে। তো এই যে তিনি হচ্ছে যে একাধারে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডেরও কি ছিলেন, রানী ছিলেন। দেখো তার রাজত্বকালে বিভিন্ন দরিদ্র আইন প্রণীত হয়, এবং দরিদ্র আইনগুলোকে একসঙ্গে কি বলা হয়, এলিজাবেথীয় আইন বলা হয়, এলিজাবেথীয় দরিদ্র আইন বলা হয়। আসো, এলিজাবেথীয় দরিদ্র আইনগুলোর মধ্যে আমরা তিনটি ভিত্তি প্রণীত হইতে দেখি, তিনটা জিনিস দেখি। এক হলো নীতিগুলো কি, দরিদ্রদের প্রতি রাষ্ট্রীয় একটা দায়িত্ব থাকতে হবে, এইটা এক। দ্বিতীয়ত রাষ্ট্র দায়িত্ব, যেসব দরিদ্রদের সাহায্যের মধ্যে সীমিত রাখা, যারা নিজ দায়িত্ব বহনে অক্ষম, অর্থাৎ রাষ্ট্র শুধুমাত্র তাদেরকেই সেবা দিবেন যারা নিজেদের হচ্ছে যে কি নিজেদের দায়িত্ব নিতে অক্ষম, অন্যদের দেওয়া হবে না। স্থানীয় পর্যায়ে সমাজ কল্যাণ প্রশাসন পরিচালনা করা। তাহলে তার যে নীতিগুলো, এই নীতির মধ্যে আমরা তিনটা জিনিস দেখি। দরিদ্রদের রাষ্ট্রের একটা দায়িত্ব থাকবে, রাষ্ট্র দরিদ্রদের প্রতি একটা দায়িত্ব, দরিদ্রদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সকল দরিদ্ররা অক্ষম নিজেদের দায়িত্ব নিতে, রাষ্ট্র কেবলমাত্র তাদেরই দায়িত্ব নিবে। আরেকটা বিষয় হচ্ছে স্থানীয় পর্যায়ে একটা কি করা, সমাজ কল্যাণ প্রশাসন তৈরি করা, যারা হচ্ছে যে এই ব্যাপারগুলো দেখবে। দেখো এই যে এলিজাবেথীয় দরিদ্র আইনটা, এই এলিজাবেথীয় দরিদ্র আইনের উদ্দেশ্য কি ছিল, দরিদ্রদের যে আচার আচরণ সেটা নিয়ন্ত্রণ করা, এবং দরিদ্রদের সাহায্যের দায়িত্ব সরকারিভাবে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, এই যে এলিজাবেথীয় দরিদ্র আইনগুলো প্রথম বলা হচ্ছে সমাজ কল্যাণে সরকারি দায়িত্বের কথা সুস্পষ্টভাবে উঠে। অর্থাৎ এর পূর্বে আমরা যেই দায়িত্বগুলো দেখেছি, এর মধ্যে এলিজাবেথের সময়কালে যেই দায়িত্বগুলা, যে আইনগুলা প্রণীত হয়, এগুলো একটু বেশি সমাজ কল্যাণকর ছিল। হ্যাঁ, আসো আমরা একটু পরবর্তীতে দেখি এই যে এলিজাবেথীয় দরিদ্র আইনটা। দেখো রানী প্রথম এলিজাবেথ 1572 সালে একটি নতুন আইন স্বাক্ষর করেন দরিদ্রদের সাহায্যের জন্য। হ্যাঁ, এবং এই যে আইন প্রণয়নের মধ্য দিয়ে জীবিকা নির্বাহে অক্ষম দরিদ্রদের ভরণ পোষণে সরকার দায়িত্ব চূড়ান্তভাবে স্বীকৃতি মিলে। হ্যাঁ, এটা এলিজাবেথীয় আইনের যে ব্যাপারগুলো, তোমরা মোটামুটি এলিজাবেথীয় আইনের এই তিনটা ব্যাপার মনে রাখবে, যে এলিজাবেথীয় আইনের ক্ষেত্রে এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। এবং দেখো পরবর্তীতে যে রানী এলিজাবেথ কি করেন, এইখানে দেখো 1597 সালে আরেকটি আইন প্রণয়ন করেন। এখানে তিনি কি আইন করেছেন সেগুলা বলা আছে। প্রথম আইনে অক্ষম ব্যক্তিদেরকে ভরণ পোষণ দিবেন। দ্বিতীয় আইনে, বা যেটা 1597-তে হয়, সেখানে তিনি কি করেন, বৃদ্ধ, অঙ্গ, বিকলাঙ্গ এবং অক্ষম দরিদ্রদের জন্য একটা কি করেন, আশ্রয়স্থল করেন, যেটার নাম হলো দরিদ্রাগার। হ্যাঁ, আসো, উক্ত আইনের বিধান অনুযায়ী উপার্জন অক্ষম পিতাদের, এটা একটু
ইম্পর্টেন্ট, দেখো উক্ত আইনের বিধান অনুযায়ী যারা উপার্জন অক্ষম পিতা, সেই পিতাদের দায়িত্ব থাকবে কার? তার ছেলেদের উপর। এবং উপার্জন অক্ষম যে ছেলে, সেই ছেলেদের দায়িত্ব হচ্ছে যে সক্ষম পিতাদের উপরে থাকবে। যেই পিতা উপার্জন করতে পারে না তার দায়িত্ব থাকবে তার সক্ষম ছেলের উপর, অক্ষম ছেলের দায়িত্ব থাকবে তার সক্ষম বাবার উপর। বুঝা গিয়েছে? যাদের দায়িত্ব গ্রহণের কেউ ছিল না তাদেরকেই শুধুমাত্র কি করা হতো? দরিদ্রগারে নেওয়া হতো। আশা করি তোমরা এটা পড়ে বুঝতে পেরেছো যে রানী এলিজাবেথ কি কি করেছেন, তার আইনগুলার মেইন বিষয় কি ছিল। হ্যাঁ, আসো, এই যে রানী এলিজাবেথের যে দরিদ্র আইন, সেখানে আমরা 1601 সালটাকে মেনশন করেছি। যে দেখো এই যে 1339 সাল থেকে 1597 পর্যন্ত যে আইনগুলা হয়েছে, এই আইনগুলার উপর নির্ভর করে বা এগুলারকে পর্যালোচনা করে 1601 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে একটা নতুন আইন পাশ হয়। কত সালে? 1601। সেটা রানী এলিজাবেথীয় দরিদ্র আইন। মানে কি? রানী এলিজাবেথের সময়কালে যতগুলা দরিদ্র আইন হয় সেইগুলাকে একসাথে এলিজাবেথীয় দরিদ্র আইন বলা হয়। আসো, যে দেখা যাচ্ছে যে পার্লামেন্টে একটা নতুন আইন হয়, এটি বিখ্যাত এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 নামে পরিচিত, যেটা তোমরা টাইটেলে দেখছো। হ্যাঁ, এই আইনের মধ্য দিয়ে ইতিহাসের সর্বপ্রথম, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, দরিদ্র অসহায় লোকদের অভাব মোচনের দায়িত্ব সরকারি অনুশাসনের মাধ্যমে স্বীকার করে নেওয়া হয়। এটা একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যদি বলা হয় এলিজাবেথীয় দরিদ্র আইন 1601, বলা হয় যে যদি এমসিকিউতে আসে ইতিহাসের সর্বপ্রথম কোন আইনের মধ্য দিয়ে দরিদ্র অসহায় লোকদের অভাব মোচনের জন্য দায়িত্বটা সরকার নেয়, কিসের মধ্য দিয়ে? অনুশাসনের মধ্য দিয়ে স্বীকার করে নেয়, সেটা বলবা 1601। আসো, দরিদ্র আইনের ঐতিহাসিক পটভূমিগুলো যদি আমরা দেখি যে আসলে দরিদ্র আইনটা আসলে কেন হয়, এটা একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে 4টা বিষয় দেখিয়েছিলাম যে এই 4টা বিষয়ের কারণেই আসলে কি হয়, দরিদ্র সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন হচ্ছে যে কি ইংল্যান্ডে এই দরিদ্র আইনগুলোর প্রচলন হওয়া শুরু করে। আমরা একটু বইয়ের ভাষায় দেখি। দেখো, দরিদ্র আইন প্রণয়ের পটভূমি আলোচনা করলে কতগুলো ঐতিহাসিক ঘটনা স্পষ্ট হয়ে ওঠে, যেগুলা দরিদ্র আইন প্রয়োজন সৃষ্টি করেছিল বা দরিদ্র আইনের কথা এনেছিল। হ্যাঁ, দেখো, মধ্যযুগে ইংল্যান্ডের সমাজ, যেই সমাজটা সেটা চালিকা শক্তি ছিল কিন্তু ধর্মীয় অনুশাসন। আমি বলেছিলাম ধর্মীয় অনুশাসন, ধর্মীয় মূল্যবোধ। হ্যাঁ, এবং দরিদ্র অসহায়দের কল্যাণের কাজ করতো কারা? চার্চ ও গির্জার মাধ্যমে এগুলা পরিচালিত হতো। 14দশ শতাব্দীর ক্ষেত্রে দেখা যায় যখন প্লেগ রোগ হয় এবং জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব হয়, সামন্ত যুগের অবসান এবং রেনেসার প্রভাব, শিল্প বিপ্লবের সূচনা প্রভৃতির ফলে দেখা যায় ইংল্যান্ডের সমাজ জীবনে কতগুলো সমস্যা সৃষ্টি হয়, যেই সমস্যাগুলো এই চার্চ গির্জা এরা আসলে আর সমাধান দিতে পারছিলেন না। হ্যাঁ, বা তখন আসলে তাদের প্রভাবও কমে যায়, কারণ ধর্মনিরপেক্ষ একটা সমাজ ব্যবস্থায় তৈরি হয়। যাতে সমাজ সেবার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন দেখা দেয়, অর্থাৎ সরকার তখন হস্তক্ষেপ করতে বাধ্য হন এত সমস্যার পরে। উপরোক্ত কারণগুলোর কারণে দরিদ্রদের সাহায্যের জন্য আইনগত পদক্ষেপ হিসেবে 1601 সালে দরিদ্র আইন প্রণয়ন করা হয়। হ্যাঁ, আসো, এতদিন আসলে কি ছিল? দেখো, 1601-এর আগে বিভিন্ন পরিষদে দায়িত্ব দেওয়া ছিল, তারপরে হচ্ছে বিচারককে দায়িত্ব দেওয়া ছিল। 1601-এ আইসা পার্লামেন্টে একটা আইন পাশ করা হয়। 1601-এর আগেও কিন্তু ছিল দরিদ্র আইন। সেই দরিদ্র আইনগুলো আসলে পার্লামেন্ট কর্তৃক কি ছিল না? স্বীকৃত ছিল না। এগুলা বিচারকদের কাছে নিয়ন্ত্রিত থাকতো। সে হচ্ছে যে কি করতো, এলাকার বিচারক যাকে মনে করা হইতো সে ভিক্ষুক। ওই যে অনেকটা আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদগুলোতে দেখো যে তোমরা যারা গরিব তাদেরকে চালের জন্য কার্ড দেওয়া হয়, শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে তারাই গিয়ে ইউনিয়ন পরিষদে চাল নিতে পারেন। ঠিক এরকম বিচারক হচ্ছে নির্ধারণ করে দিতেন তুমি ভিক্ষুক, তুমি ভিক্ষা করতে পারবা, আর বাকিরা যদি করো তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। ওই রকম ব্যবস্থা ছিল। 1601 সালে আইসা কি হয়েছে যে ইংল্যান্ডের প্রথম পার্লামেন্টে হচ্ছে যে এই অসহায় দরিদ্র লোকদের জন্য কি কাজ করা হয়, পার্লামেন্টে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়। বুঝা গিয়েছে? দেখো, তো এই হলো যে আমাদের দরিদ্র আইনের ঐতিহাসিক যে পটভূমি সেটা। দেখো, 1601 সালে যেহেতু, কেন 1601 সালটা ইম্পর্টেন্ট, কারণ এই যে পার্লামেন্টে একটা পার্লামেন্টীয়ভাবে বিষয়টাকে কি অধিকার দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। তো দেখো, যদি কোনো দরিদ্র অসহায় ব্যক্তির পরিবার সম্পদশালী আত্মীয় স্বজন তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণে সক্ষম হতো, তাহলে তাকে সাহায্য দানের জন্য তালিকাভুক্ত করা হতো না। এইটা একটা কারণ ছিল। আচ্ছা, প্যারিস
শুধু সেই সব দরিদ্রদের সাহায্য করার দায়িত্ব গ্রহণ করত যারা প্যারিসের জন্মগত বাসিন্দা, যারা কি প্যারিসের জন্মগত বাসিন্দা অথবা কমপক্ষে ৩ বছর ধরে সংশ্লিষ্ট প্যারিসে বসবাস করত। এগুলো ছিল তার ওই আইনের নিয়ম। সক্ষম ভিক্ষুক এবং সম্পদশালী আত্মীয় স্বজন সম্পন্ন দরিদ্রদের ভিক্ষা দেওয়া কি ছিল? নিষিদ্ধ ছিল। হ্যাঁ, বললাম না প্রথম দিকে আসলে এই আইনগুলো এত সহজ ছিল না তাদের জন্য, কঠিনই ছিল, ধীরে ধীরে সহজ হয়। হ্যাঁ, ১৬০১ সালের দরিদ্র আইনের বিধান মোতাবেক দরিদ্র ও ভবঘুরে সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র, নির্ভরশীল বালক বালিকা এরকম ৩টা শ্রেণীতে কি করেন? বিভক্ত করেন। যদি এমসিকিউতে আসে যে ১৬০০ সালের দরিদ্র আইন অনুযায়ী কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয় দরিদ্রদেরকে, বলবে ৩টা শ্রেণীতে। কি কি? একটা হচ্ছে যে তোমার ভবঘুরে সক্ষম, আরেকটা অক্ষম দরিদ্র, নির্ভরশীল বালক বালিকা, এই 3টা শ্রেণীতে। প্রত্যেকটা আমরা দেখবো একটু পরে। আসো, সক্ষম দারিদ্র কারা? দেখো তুমি জানো যে সক্ষম হচ্ছে গিয়ে সবল এবং কর্মক্ষম ও ভিক্ষু, যারা হচ্ছে যে কর্ম করতে সক্ষম, কর্ম করতে পারে তারা। আর অক্ষম কারা? আসলে যারা হচ্ছে যে কর্ম করতে পারেন না, যারা অন্ধ বিকলাঙ্গ তারা। আসলে একটু একটু করে আমরা দেখি যে নির্ভরশীল বালক বালিকা আসলে কারা? যারা এতিম, হ্যাঁ, যারা অক্ষম পিতামাতার সন্তান, হ্যাঁ, তাদেরকে নির্ভরশীল বালক বালিকা হিসাবে কি করা হয়? গণ্য করা হয়। এবং এদের ভরণ পোষণ রক্ষণাবেক্ষণের জন্য আমরা কয়েকটি ব্যবস্থা দেখতে পাই। এক, যদি কোনো নাগরিক আসলে তাদের কি দায়িত্ব নিতে চান, দত্তক নিতে চান, সরকার তখন তাদেরকে দত্তক নেওয়ার ব্যবস্থা করে দেন। এইটা হচ্ছে যে সরকারের প্রথম কাজ, যে অন্য কেউ দায়িত্ব নিতে চাইলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসো, দ্বিতীয়ত, কোনো নাগরিক এদের দায়িত্ব গ্রহণে রাজি না হলে কম খরচে এদের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। এই পদ্ধতিতে বলা হতো কি? লোয়েস্ট ভিডার। হ্যাঁ, এটাকে বলা হতো কি? লোয়েস্ট ভিডার। আসো, তৃতীয়ত, ৮ বা ততোধিক বছরের বালক বালিকা তাদেরকে শিক্ষানবিশ হিসেবে নাগরিকদের নিকট চুক্তিবদ্ধ দেওয়া হতো এবং ছেলেদের ২৪ বছর বয়স, মেয়েদেরকে ২১ বছর বয়স বা বিবাহের পূর্ব পর্যন্ত তাদের মনিবের অধীনে গৃহকাজ করতে হতো। এই ছিল আসলে এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১। দেখছো কতটা কঠোর ছিল আসলে, যে এরা কিন্তু অক্ষম, এদের পিতা মাতা কিন্তু অন্ধ বা তারা কাজ করতে পারে না, তারপরও এদের জন্য আইনগুলো কিন্তু এত সহজ ছিল না। যদিও বলা হচ্ছে দরিদ্র আইন, আসলে কিন্তু দরিদ্র আইন ছিল না, শোষণ আইন বলতে পারি না, মোটামুটি বলতে পারি। এটা তাদের জন্য আসলে খুব একটা যে উপকারে এসেছিল তা না, কারণ কেউ যদি দেখা যেত যে দত্তক না নিত, তখন কি করা হতো? কম খরচে কোথাও আসলে তাকে পড়াশোনা করাইতে দিত। এটাও যদি না হইতো তাইলে এই পরবর্তীতে কি হয়? শিক্ষানবিশ হিসাবে তাকে কি করা হয়? একজনের বাড়িতে কি কাজ করা দেওয়ার জন্য কাজ করতে দেওয়া হয়। ওই যে বলা হয় মনিবের অধীনে সে গৃহ কাজ করত। এই ছিল আসলে বিষয়াদি। আসো, এই যে ১৬০১ সালে যে দরিদ্র আইন, এটার যদি তাৎপর্য দেখি যে ১৬০১ সালে এলিজাবেথের এই দরিদ্র আইন ইংল্যান্ড তথা সারা বিশ্বের দরিদ্র কল্যাণে গৃহীত প্রথম পরিকল্পিত আইনগত পদক্ষেপ। হ্যাঁ, সরকারি দায়িত্বে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনের আদর্শ হিসেবে এলিজাবেথীয় দরিদ্র আইন বর্তমানেও বিবেচিত হয়। এলিজাবেথীয় দরিদ্র আইনের মাধ্যমে সাহায্যপ্রাপ্তি দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে অনুসন্ধানের যে পদক্ষেপ গ্রহণ করা হতো তা বৈজ্ঞানিক সমাজসেবা ও পেশাদার সমাজকর্ম বিবর্তন ও বিকাশে বিশেষ ভূমিকা রাখে। এটা হলো এলিজাবেথীয় দরিদ্র আইনের ভালো দিকগুলা বলছি। ১৬০১ সালে দরিদ্র আইন ইংল্যান্ডের দরিদ্রদের সহায়তা দানের জন্য সরকারি কর্মসূচি চূড়ান্ত প্রকৃতি কি করেন? নির্ধারণ করেন, যে কিভাবে আসলে সরকার তাদের জন্য কর্মকাণ্ড করবে, কি কি কাজ তা আসলে করবে। ৩০০ বছর রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় পরিবর্তনের প্রেক্ষিতে সৃষ্ট অবস্থা মোকাবেলার জন্য সরকারি ত্রাণ কর্মসূচি নির্দেশ হিসেবে তিনি এটাকে কি করেন? ঘোষণা করেন। এই যে দেখো যে এই আইনটি ইংল্যান্ডে ১৮৩৪ সালের পূর্ব পর্যন্ত ছিল এবং আমেরিকাতে ১৯৩৫ সাল পর্যন্ত তার এই নির্দেশনা অনুযায়ী কি করা হতো? দরিদ্রদেরকে সাহায্য করা হতো। দেখো, এই যে এলিজাবেথীয় আইনটা পরবর্তীতে এসে আসলে সমালোচনা, নানান কথার মধ্য দিয়ে আসলে রাজা যে অষ্টম হেনরি ছিলেন, কেন বলা হচ্ছে রাজা অষ্টম হেনরির কথা? আমি বলেছিলাম যে রাজা অষ্টম হেনরি আসলে
দরিদ্রদের জন্য যদি বলা হয় যে ভালো কাজ, সেটা রাজা অষ্টম হেনরি আসলে প্রথম পদক্ষেপ আসলে শুরু করে। তিনি 1531 থেকে 1832 পর্যন্ত ইংল্যান্ডের আর্থসামাজিক যে পরিবর্তন, শিল্প বিপ্লবের প্রভাবে যে শিল্পায়ন এবং শহরায়ন হয়েছে, এর মধ্যে দিয়ে দরিদ্রের সংখ্যা যে বৃদ্ধি পাইছে, এই যে ব্যাপারগুলো রয়েছে, এইগুলার কারণে দেখা যায় যে প্রচলিত দরিদ্র আইনের ব্যর্থতা ইত্যাদি কারণগুলো সমাজ জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। দেখো একটু যদি একটু সংক্ষেপ করে বলি, দেখো 1531 থেকে 1832 এই যে সালটা, এর মধ্যে কিন্তু অনেকগুলো দরিদ্র আইন ছিল। এর মধ্যে এলিজাবেথীয় দরিদ্র আইন ছিল, প্রথম দরিদ্র আইন ছিল। এই যে কাজগুলো, এই কাজগুলো আসলে কি খুব একটা বেশি ফলপ্রসূ আসলে কি ছিল না। এবং শিল্প বিপ্লব আসার পরে দেখা যায় যে শিল্প বিপ্লবের পরবর্তীতে যখন শহরায়ন নগরায়ন হয়, ধনী দরিদ্রেরও কনসেপ্ট ধীরে ধীরে বাড়তে থাকে, ধনী আরও ধনী হইতে থাকে, গরিব আরও বেশি গরিব হইতে থাকে, তখন দেখা যায় যে এই যে আইনগুলো ছিল এগুলো আসলে যথেষ্ট ছিল না, যেটা কি রাজা অষ্টম হেনরি কি করতে পারেন, উপলব্ধি করতে পারেন। এসব সমস্যার মধ্যে দরিদ্রের প্রসার, দরিদ্রের কর সম্পর্কে জনগণের অসন্তুষ্টি, প্রচলিত দরিদ্র আইন প্রয়োগের যে ব্যর্থতা, আংশিক ও বাহ্যিক সাহায্য দানের বিরূপ প্রতিক্রিয়া একটা উল্লেখযোগ্য সমস্যা। হ্যাঁ, আসো উদ্ভূত সমস্যার সমাধানের জন্য 1832 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে একটা রাজকীয় কমিশন করা হয়, দ্য রয়্যাল কমিশন। হ্যাঁ, একটা রয়্যাল কমিশন কি করা হয়, গঠন করা হয়। কমিশন গঠনের মূল লক্ষ্য ছিল প্রচলিত দরিদ্র আইনগুলোর কি কি দুর্বলতা, সেই দুর্বলতাগুলো অনুসন্ধান করা এবং সুপারিশ করা যে কি কি করলে এই আইনগুলোর দুর্বলতা কাটিয়ে এই যে মানুষ এত সমস্যার ভিতর দিয়ে আছে, এই আইনটা ব্যর্থ হয়ে গিয়েছে, মানুষের কাজে আসতেছে না, কি কি আসলে কি করলে, সুপারিশ করলে আইনটা মানুষের কি কাজে আসবে, সেটার জন্য একটা কি করা হয়, রাজকীয় কমিশন বা রয়্যাল কমিশন কি গঠন করা হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আসো, এবং এই যে দেখো যে রয়্যাল কমিশন দীর্ঘ 2 বছর প্রচলিত দরিদ্র আইন প্রশাসন এবং ইংল্যান্ডের প্রতিটি কাউন্টির কার্যাবলী পর্যবেক্ষণ করে 1834 সালে, এই যে 1834, সে 1834 সালে দরিদ্র আইন সংশোধন সম্বলিত সুপারিশমালা পেশ করেন। রাজকীয় কমিশন প্রচলিত সাহায্যের ব্যবস্থার উন্নয়ন সাধনের জন্য 6টি সুপারিশ দেন। সেই 6টি সুপারিশগুলো কি, এই যে 6টি সুপারিশ তোমরা দেখছো, এই 6টি সুপারিশ আসলে দেন। দেখো একে একে আমরা সুপারিশগুলো দেখি। প্রথম, প্রচলিত আংশিক যে সাহায্য দান, ওই যে দেখতে যে দত্তক দেওয়া, তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে শিক্ষানবিশ হিসেবে অন্যের বাড়িতে মুনিবের অধীনে গৃহ কাজ করতে দেওয়া, এগুলো কিন্তু আংশিক সাহায্য। হ্যাঁ, তো এই আংশিক সাহায্য পদ্ধতির কি বিলোপ। তারপরে হচ্ছে সাহায্য প্রাপ্তি সকল সক্ষম দরিদ্রদের শ্রমাগারে প্রেরণ, এইটা ছিল দ্বিতীয়। তৃতীয়ত দেখো শুধু অক্ষম, অসুস্থ, বৃদ্ধ, শিশু সহ বিধবাদের বাহির থেকে সাহায্য প্রদান করা। এর দেখো যারা হচ্ছে যে সক্ষম দরিদ্র তাদের জন্য কিছু একটা করছে, তাদেরকে শ্রমাগারে পাঠাই যেহেতু তোমরা এখানে কাজ করে খাও। হ্যাঁ, তারপরে অক্ষম যারা, এদেরকে শুধুমাত্র বাইরে থেকে সাহায্য প্রদান করা হইতো। তৃতীয়ত দেখো দরিদ্র আইনের যেই দরিদ্র আইন যে সংসদ গঠন করে বিভিন্ন সাহায্য সংস্থার প্রশাসনের মধ্য দিয়ে কাজ করা হইতো, সেগুলার কি করছেন তারা, সমন্বয় সাধন করছেন। যে এই যে দরিদ্র আইনগুলোর জন্য যে সংস্থাগুলো ছিল, হ্যাঁ, এদের মধ্যে সমন্বয় সাধন করতে বলছেন। এটা ছিল তোমার 4 নাম্বার সুপারিশ। 5 নম্বরে দেখো সাহায্যপ্রাপ্ত দরিদ্রদের জীবনমান এবং সামাজিক মর্যাদার নিম্নতম বেতনভুক্ত শ্রমিকদের চেয়ে নিচে রাখা। অর্থাৎ বলছে যে এইটা আবার এইটার নেগেটিভ সাইড। হ্যাঁ, যে যারা হচ্ছে যে সাহায্যপ্রাপ্ত দরিদ্র আছে এদের জীবনমান বা মর্যাদাটা হচ্ছে যে কি করা হয়, 4র্থ শ্রেণী, আমরা যদি আমাদের দেশে বলি 4র্থ শ্রেণী, ওরা হচ্ছে নিম্নতম যে বেতনভুক্ত কর্মচারী ছিল, এদেরকে তাদের মর্যাদার চেয়েও নিচে রাখা হয়। যারা আসলে অক্ষম বা যারা আসলে কি করা হয়, এই সাহায্য নেয়, দরিদ্র সাহায্যটা নেয়, হ্যাঁ, তাদেরকে এইটার জন্য সুপারিশ করা হয় যে তারা নিম্নতম বেতনভুক্ত শ্রমিকে থাকবে। তাও মোটামুটি এটা অনেকটুকু আগের যে আইন তার থেকে অনেকটুকু ভালো। আসো, দরিদ্র আইন প্রশাসনের জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করা হয়। যদি পরীক্ষায় আসে যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড
গঠন করা হয় এটা কোথায় ছিল? তোমরা বলবে যে এলিজাবেথীয় আইন সংস্কার 1834, সেখানে যে সুপারিশগুলো দিয়েছিলেন কে? রয়্যাল কমিশন, সেইখানের মধ্যে ছিল কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বোর্ড গঠন করার কথা। বুঝতে পেরেছ? আসো, তো এই ছিল আসলে 1834-এর সংস্কারগুলো। এর বাইরে আমরা যদি দেখি এই আইনের ক্ষেত্রে কিছু নীতি ছিল, অনুসৃত নীতি। সে 1834 সালের সংস্কার আইনে দরিদ্রদের সাহায্য দানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাহায্য গ্রহণকারী দরিদ্রদের, যেটা একটু আগে আমরা দেখলাম, হ্যাঁ, তাদেরকে হচ্ছে যে লেস ইলিজিবিলিটি, অর্থাৎ সাহায্য গ্রহণকারী দরিদ্রদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের চেয়েও কম সামাজিক মর্যাদা দেওয়া হইতো, যেটা হচ্ছে যে এই আইনের নেগেটিভ সাইড, যেটা একটু আগে বলেছিলাম। 1834 সালে দরিদ্র আইনের সাহায্য প্রার্থনাকে নিরুৎসাহিত করার জন্য সাহায্য গ্রহণকারীদের নিম্নতম বেতনভোগী শ্রমিকদের চেয়ে কম সামাজিক মর্যাদা দেওয়া এবং দরিদ্র আইন সংস্কারের কঠোরতার সমালোচনা করে মুনিশি ডাব্লিউ.এ তোমার আচ্ছা, এখান থেকে আবার শুরু। হ্যাঁ, তো মুনিশি ডাব্লিউ.এ ফ্রিল্যান্ডার বলেছেন 1834 সালের যে দরিদ্র আইন সংস্কার মানে হচ্ছে 1601 সালের রানী এলিজাবেথের যে দরিদ্র আইন, সেটা কি ছিল? নিষ্ঠুর ও নির্যাতনমূলক ছিল। এটা তিনি সমালোচনা করে বলতেছেন এটি দরিদ্রদের সাহায্য সংক্রান্ত কর হ্রাস করলেও শ্রমাগারে দরিদ্রদের এমন মানবেতর জীবনযাপন করা, যেটা দরিদ্রদের শুধু তখন সাহায্যের আবেদন করত যখন তাদের জীবনধারণ অন্য কোনো উপায় থাকতো না। বলা হচ্ছে যে এই যে তিনি সমালোচনা করছেন, কে সমালোচনা করছেন? মুনিশি ফ্রিল্যান্ডার। তিনি কি বলছেন? এই যে ফ্রিল্যান্ডার, তিনি বলতেছেন যে যেহেতু তোমরা বাবা 1834-এ আইসা 1601 পর্যন্ত রানী এলিজাবেথীয় যে আইনগুলো ছিল এগুলো তোমরা সংস্কার করছো, তার মানে কি বোঝা যাচ্ছে? যে রানী এলিজাবেথের যে আইনগুলো ছিল এগুলা ছিল কি? শোষণমূলক, নিপীড়নমূলক, এগুলো ভালো হয়নি, জনগণের জন্য কাজে আসে নাই, এটাই তো বুঝাচ্ছ 1834-এ সংস্কার করার মধ্য দিয়ে। এখন তোমরা এই যে 1834-এ সংস্কারটা করলে, সেটাও নাগরিকদের কি যারা নিবে তাদেরকে নিম্নতম বেতনভুক্ত কর্মচারীদের থেকেও কম মর্যাদা সম্পূর্ণ করে। তো তিনি বললেন যে এইটা হচ্ছে যে আরো বেশি কি, তিনি এটার আসলে একটা সমালোচনা আসলে করেন এবং তিনি বলেন এই যে আইনটা 1834 সালে যেই আইনটা করা হয়, যেই সংস্কারটা করা হয়, এর পরে দেখা যাচ্ছে যে যারা একেবারেই না পারতো চলতে, একেবারেই আসলে সম্ভব না, হ্যাঁ, শুধুমাত্র তারাই সাহায্য নিত। এই যে এখানে তোমরা দেখছো, আমি দরিদ্ররা শুধু তখনই সাহায্যের জন্য আবেদন করত যখন তাদের জীবন ধারণের অন্য কোনো উপায় আর থাকতো না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে আসলে এটা নেগেটিভ সাইড। পরবর্তীতে যদি আমরা দেখি যে এলিজাবেথীয় আইন সংস্কার, হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি একটু দেখি 1834 সালে এই যে দরিদ্র আইনগুলো, এগুলার কঠোর সমালোচনা করা হলেও এই আইনগুলো ইংল্যান্ডের জীবনে একটা সুদূরপ্রসারী কি করেন? প্রভাব ফেলেন। একটা সুদূরপ্রসারী কি প্রভাব ফেলেন। আলোচ্য আইনটি ছিল সামাজিক আইনের ক্ষেত্রে একটি প্রধান মাইলফলক বা ল্যান্ডমার্ক। এই আইন বাস্তবায়নের কেন্দ্রীয় কর্তৃপক্ষ দরিদ্রের সামাজিক মর্যাদায় হস্তক্ষেপ করার উদ্দেশ্য হলো তাদের মধ্যে স্বাধীনভাবে বেঁচে থাকার যে স্পৃহা সেটা জাগ্রত করা। আইন বাস্তবায়নে অমানবিক যে প্রক্রিয়া সেটা সক্ষম দরিদ্রদের প্রতি এক ধরনের মহৎ কাজ বা দয়া হিসেবে বিবেচিত। হ্যাঁ, কারণ এর ফলে সক্ষম দরিদ্ররা শ্রমের বাজারে প্রত্যাবর্তন করেন। এটা আবার সুনাম করা হইতাছে যে আর কি এইটা দিয়ে আসলে কি কি ভালো দিক আর করে এইটার একটু সুনাম করছে। দেখো, বলা হচ্ছে যে কি, যে এইটার ক্ষেত্রে একটা ভালো দিকটা হলো কি, সামাজিক আইনের ক্ষেত্রে এটা একটা মাইলফলক হয়ে দাঁড়াচ্ছে এবং বলা হচ্ছে যে কি, দরিদ্রদের সামাজিক মর্যাদায় হস্তক্ষেপ করার উদ্দেশ্য হইল কি? উদ্দেশ্য নেগেটিভটাকে একটু পজিটিভ করে বলতেছে যে তাদের মধ্যে স্বাধীনভাবে বেঁচে থাকার স্পৃহা জাগ্রত করা। হ্যাঁ, এবং হচ্ছে যে এই যে অমানবিক প্রক্রিয়াটা বলা হচ্ছে যে সক্ষম লোকদেরকে শ্রমাগারে রাখা, যাতে তাদেরকে কি করা যায়? শ্রমের বাজারে প্রত্যাবর্তন করা যায়। নেগেটিভটাকে একটু পজিটিভ করে বলতে চাইলে আসলে আমরা যেভাবে বলি, হ্যাঁ, তো কর্মসংস্থান এবং তাদের ব্যক্তিগত মর্যাদা পুনরুদ্ধারের সুযোগ পায়। এই ছিল আর কি এটার
পজিটিভ জিনিসটা। আগের পেজে আমরা এটা নেগেটিভ বলেছি, আর এখানে কি বলেছি, পজিটিভ বলেছি। আসো, দরিদ্র আইন আমরা 1834-এর পরে আমরা দেখব 1905, এখানে এসে আরও বেশি একটু ভালো হয়। আসো, বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডের ভয়াবহ বেকার সমস্যা দেখা দিলে আগের যে আইনগুলো ছিল এগুলা কার্যত অকার্যকর হয়ে পড়ে। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে, যেটাকে শিল্প বিপ্লব বলতে পারি, শিল্প বিপ্লব শুরু হয়। এগুলো শিল্প বিপ্লবেরকে ইঙ্গিত দিচ্ছে। যখন শিল্প বিপ্লব মানে কি, আমরা পড়বো শিল্প বিপ্লব, যে যখন প্রযুক্তি চলে আসে, মানুষের রিপ্লেসমেন্টে প্রযুক্তি চলে আসে, তখন অনেক মানুষ কি হয়, তোমার বেকার হয়ে পড়ে, হ্যাঁ, এবং ফলে অসংখ্য বেকার শ্রমিক, ওই যে ইংল্যান্ডের অধিকাংশ কয়লার খনি আবার বন্ধ হয়ে যায়, ফলে কি অসংখ্য বেকার সাহায্যের জন্য কি আবেদন করে। দেখো, 1834 সালের এই যে দরিদ্র আইনের আওতায় প্রতিষ্ঠিত যে শ্রমাগারের মাধ্যমে বিপুল সংখ্যক শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদেরকে অনির্দিষ্টকালের জন্য রক্ষণাবেক্ষণ করা আসলে কি সম্ভব ছিল না। এটা আমরা এই যে দরিদ্র আইন কমিশন, এটার আন্ডারে বলছি যে আগের আইনগুলো কেন আর সম্ভব হচ্ছে না সেটা বলে যাচ্ছি একবারে। এবং বেসরকারি সাহায্য কার্যক্রম দ্বারা হাজার হাজার কর্মহীন পরিবার অব্যাহতভাবে সাহায্য চাইতে থাকেন। হ্যাঁ, যখন এই যে দেখো যে উন্নত প্রযুক্তিগুলো চলে আসে, শিল্প বিপ্লবের একটা বিষয় চলে আসে, তখন আসলে দরিদ্রের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, যার কারণে এই যে শ্রমাগারটা ছিল এবং আশ্রয়গারটা ছিল, হ্যাঁ, সেইখানে আসলে এত লোককে জায়গা দেওয়া আর সম্ভব হচ্ছিল না। তখন একটা দরিদ্র আইন কমিশন করা হয় আবার নতুন করে 1905 সালে, যে কি করা যায় আবার দেখো। হ্যাঁ, আসো, নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতাসীন লিবার পার্টি দরিদ্র আইনগুলোর সংস্কার সাধন এবং বেকার সমস্যা সমাধানের জন্য 1905 সালে 18 সদস্য বিশিষ্ট, যদি বলা হয় এই যে দরিদ্র আইন কমিশন 1905-এ কতজন সদস্য ছিল, 18 জন সদস্য ছিল। হ্যাঁ, এটা নিয়ে একটা রয়্যাল কমিশন আবার গঠন করা হয়। হ্যাঁ, তারা কি কি সুপারিশ করেন, তাদের সুপারিশ হলো প্রচলিত দরিদ্র আইন, ইউনিয়ন এবং অভিভাবক বোর্ডের পরিবর্তে কাউন্টি কাউন্সিলর গঠন এবং স্থানীয় সাহায্য সংস্থার প্রশাসন ব্যবস্থার পরিধি কি করা, হ্রাস করা। আচ্ছা, আবার দেখো, প্রচলিত শাস্তিমূলক দরিদ্র সাহায্য কর্মসূচির বিলোপ সাধন, যে ওই যে শাস্তির যে ব্যবস্থাগুলো করছে এগুলাকে বিলোপ করতে বলছে। মানবিক এবং কল্যাণধর্মী সরকারি সাহায্যের কর্মসূচির প্রবর্তন করার কথা বলা হয়েছে। আসো, তারপরে যদি আমরা দেখি আর কি কি আসলে ভালো কাজ এইটা তো হয়েছিল, এইটাই আসলে এই দরিদ্র আইন কমিশনটার আসলে বলা যায় চূড়ান্ত একটা স্টেপ, যেই 1834-এও যেই সমস্যাগুলো ছিল এগুলাকে কাটায় ওঠার জন্য। যেমন এইখানে তোমরা লক্ষ্য করবে যে বলা হচ্ছিল কি, যে দরিদ্র আইনের ক্ষেত্রে যেই ধরনের অমানবিক কার্যক্রমগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে মানবিক এবং কল্যাণধর্মী করে তোলা, এটা ছিল তাদের সুপারিশ। আসো, দরিদ্র আইন কমিশন 1905 মিশ্র দরিদ্রাগারের বিলোপ সাধন করে বলছে যে দরিদ্রাগারকে বিলোপ সাধন কইরা 2005 সালে এই দরিদ্রাগারটাকে তারা মানসিক যে রোগী রয়েছে তাদের আশ্রয়স্থল করে। এই যে মানসিক রোগী এবং মানসিকভাবে যারা পশ্চাৎপদ ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং শিশুদের দত্তক পরিবার বা আবাসিক বিদ্যালয় স্থানান্তর করা হয় এবং প্রবীণদের জন্য জাতীয় পেনশন ব্যবস্থা, যেগুলো এখন ইংল্যান্ডে চলছে, এগুলো কিন্তু এই যে 1905 সেই 1905-এর অবদান। হ্যাঁ, সেখানে তারা একটা জাতীয় পেনশন করেন এবং ওই যে আশ্রাগারে, সেই আশ্রাগারে যাওয়া বন্ধ করে দেন, যে তারা তাদের বাসায় থাকবে, সেখানে একটা পেনশন পাবে, বিনামূল্যে একটা চিকিৎসা পাবে। সরকারি কর্মচারীদের যেই সেবার মাধ্যমে কর্মসংস্থান কার্যক্রম করা, অর্থাৎ এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকার এবং অক্ষমদেরকে একটা ভাতা দেওয়া, সামাজিক বীমা কর্মসূচির প্রবর্তন করা, যেগুলো এখন আমরা দেখতেছি যে উন্নত দেশে কি হয় বা ইউরোপে, ইংল্যান্ডে কি হয়, যেই ছেলেটা বেকার তাকে একটা বেকার ভাতা দেওয়া হয়। হ্যাঁ, তো এইগুলো আসলে 1905-এর অবদান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই যে দরিদ্র আইন 1905 সালের এই দরিদ্র কমিশনের উপর, হ্যাঁ, কি করা হয়, এই উপরিউক্ত বাস্তবমুখী সুপারিশমালা ইংল্যান্ডের সমাজ সেবার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসেন, যেটা বলেছিলাম তোমাদেরকে। দরিদ্রদের সাহায্য দানের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
দরিদ্র আইন কমিশনের সুপারিশের আলোকে কতগুলো সামাজিক আইন প্রণয়ন করা হয়। কি আইন সেগুলা দেখো, কিছু কথা অলরেডি আমরা বলে ফেলেছি। দেখো 1906 সালে খাদ্য আইন, হ্যাঁ, যেই খাদ্য আইনের ক্ষেত্রে বলা হচ্ছে যে কত সালে খাদ্য আইন, 1906, হ্যাঁ, প্রাথমিক স্কুলের সকল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা। দেখছো কতটুকু, আমি বললাম না যে 1905-এর আগে যেগুলো হয়েছিল ওইগুলোতে নানান সমস্যা ছিল আসলে। হ্যাঁ, 1905 থেকে আসলে দেখা যায় যে 1905 থেকে এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে আসা শুরু করে। হ্যাঁ, তো কি করা হয়, ছাত্রছাত্রীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা। 1907 সালে শিক্ষা আইন, যে শিক্ষা আইনের মাধ্যমে বলা হয় ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা। 1908 সালের প্রবীণ পেনশন আইন, যে আইনে বলা হচ্ছে যে এই আইনের অধীনে 70 বছরের অধিক বয়সের প্রবীণদের জন্য সপ্তাহে 500 শিলিং করে কি করা হবে, পেনশনের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছো আশা করি। দেখো দরিদ্র আইন কমিশন, আমরা যদি সর্বশেষ বিষয়টা একটু লক্ষ্য করি যে 1905 সালের এই দরিদ্র আইন কমিশনের সুপারিশমালার প্রেক্ষিতে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা আইন প্রণয়ন হয়, যেটা আমি বলেছিলাম তোমাদেরকে। হ্যাঁ, দেখো দরিদ্র ও বেকার সমস্যা সমাধানে যদি বলা হয় যে ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তামূলক আইন প্রণয়ন আসলে কোনটার মধ্য দিয়ে হয়েছে, তোমরা বলবা 1905-এর দরিদ্র আইন কমিশন, যেটাই আসলে বর্তমান যেই আমরা ইংল্যান্ডের যে আইন দেখি, দরিদ্রদের জন্য যে ব্যবস্থা দেখি, হ্যাঁ, তাদের জন্য যে আইনগুলো এগুলো এই কমিশন দ্বারাই আসলে হয়। দেখো এই আইনগুলোর মধ্য দিয়ে 1905 সালের বেকার শ্রমিক আইন, 1925 সালের বিধবা, এতিম ও যুদ্ধকালীন পেনশন আইন, 1911 সালের জাতীয় বীমা আইন, 1934 সালের বেকারত্ব আইন, 1931 সালের জাতীয় অর্থনীতি আইন এর মধ্যে অন্যতম। এইটা এই দরিদ্র আইন কমিশন 1905। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। দেখো এর মধ্যে আবার 1941-এ গিয়ে একটা ভিভারিজ রিপোর্ট নামে একটা বিষয় আসে। কি সেটা দেখো, বলা হচ্ছে যে এই যে ভিভারিজ রিপোর্টটা, এটাতে কিছু জিনিস আবার সুপারিশ করা হয় 1905-এর পরে আরও কিছু ভালো করার জন্য এই ভিভারিজ রিপোর্টটা আসে। হ্যাঁ, আসো বলা হচ্ছে যে 1941 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জনিত সৃষ্ট আর্থসামাজিক যে সমস্যা, সেটা মোকাবেলায় ইংল্যান্ডের সমাজসেবা কর্মসূচির আমূল সংস্কার জরুরি হয়ে পড়ে। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরও অধিক মানুষ বেকার হয়ে পড়ে, অধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে, হ্যাঁ, অক্ষম হয়ে পড়ে, তখন আবার নতুন করে এটার একটা সংস্কারের প্রয়োজন পড়ে। পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী স্যার উইলিয়াম হেনরি ভিভারিজ, যেই ভিভারিজের নাম অনুযায়ী এই রিপোর্টটার নাম করা হয়, হ্যাঁ, তার নেতৃত্বে সামাজিক বিমা ও সংশ্লিষ্ট বিষয়াদির আন্তঃবিভাগীয় একটা কমিটি গঠন করা হয়। এই কমিটির উপর ব্রিটিশ সমাজসেবা পদ্ধতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সুপারিশ পেশের দায়িত্ব অর্পণ করা হয়। হ্যাঁ, তো এই ভিভারিজ রিপোর্টটাতে আসলে কি ছিল আমরা যদি একটু দেখি যে ভিভারিজ রিপোর্টে 5টা সুপারিশ করা হয়। 1, অভিন্ন সামগ্রিক এবং পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচির প্রবর্তন করা। ঠিক আছে, দেখো 2, সামাজিক বীমার আওতা বহির্ভূত জনগণের জন্য জাতীয় কর্মসূচি হিসাবে সরকারের সাহায্য ব্যবস্থা করা। শুধুমাত্র যারা বীমার আন্ডারে আছে তাদের জন্য না, যারা বীমার আন্ডারে নেই তাদের জন্য একটা কর্মসূচি করা, সাহায্যের ব্যবস্থা করা। আসো পরবর্তীতে দেখো, প্রথম শিশুর পর অন্য শিশুদের জন্য সাপ্তাহিক শিশু ভাতার ব্যবস্থা করা। দেখো এবং 4 দেখি, সর্বস্তরের জনগণের স্বাস্থ্য পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচির মাধ্যমে পূর্ণতম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ব্যবস্থা গ্রহণ করা। অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক বেকারত্ব রোধকল্পে সরকারি কর্মসূচি। এই যে যেমন ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে বেকার মানুষজন দেখা যায়, ইংল্যান্ডে প্রচুর মানুষ বেকার হয়, শিল্প বিপ্লবের পরে প্রচুর মানুষজন বেকার হয়ে যায়। তখন বলা হচ্ছে যে এই ধরনের যখন অর্থনৈতিক বিপর্যয় আসবে, এমন একটা প্রকল্প হাতে নেওয়া যাতে তখন ওই বেকারদেরকে ইনস্ট্যান্ট একটা কি দেওয়া যায়, সাপোর্ট দেওয়া যায়। এই ছিল ভিভারিজ রিপোর্টের 5টা সুপারিশ। দেখো বলা হচ্ছে যে 1945 সালে হতে ভিভারিজ রিপোর্টের এই যে সুপারিশমালা এগুলা গৃহীত হইতে শুরু করে এবং ভিভারিজ রিপোর্টগুলা গ্রেট ব্রিটেনের সকল নাগরিকদের জন্য সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুপারিশ করে, যার ভিত্তিতে বর্তমান ব্রিটিশ সামাজিক নিরাপত্তা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে। যদি বলা হয় বর্তমান, ঠিক আছে, এই যে দেখো যে বর্তমান ব্রিটিশ সামাজিক নিরাপত্তা
সেই স্বাস্থ্যসেবাটা গড়ে উঠেছিল কি বিভারিজ রিপোর্ট দিয়ে। বিভারিজ রিপোর্ট কত সালে? 1941 সালে। আসো, এটার প্রধান বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, এই রিপোর্টে সর্বপ্রথম সর্বশ্রেণীর জনগণের জন্য, এইটা খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, এই দুটা লাইন খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়বা, কি এই রিপোর্টে সর্বপ্রথম জনগণের জন্য সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি কি করা হয়? সুপারিশ করা হয় এবং প্রতিকারমূলক। আগে ছিল কি প্রতিরোধমূলক, তাই না? দেখছো যে কিভাবে দরিদ্র আটকানো যায়, দরিদ্র কমানো যায়, সক্ষম দরিদ্রদের উপর কিভাবে তারা একটা সামাজিক অবমূল্যায়ন করতো। হ্যাঁ, আগে ছিল প্রতিরোধমূলক, এখন সেটা হলো প্রতিকারমূলক কার্যক্রম। প্রতিকারমূলক কার্যক্রমের পরিবর্তে প্রতিরোধমূলক কার্যক্রমের দিকে তারা বেশি জোর দেন। অর্থাৎ যেটা বললাম যে আগে ছিল তারা ওই যে জোর দেওয়া যেটা প্রতিকারমূলক ছিল, হ্যাঁ, সেই প্রতিকারমূলক কার্যক্রমের পরিবর্তে প্রতিরোধমূলক, যাতে করে এগুলা না হয় প্রতিরোধ করার চেষ্টা তারা করেন। ঠিক আছে, দেখো এটি ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল কাঠামো তৈরির ভিত রচনা করে। সুতরাং এই ব্যাপারগুলো আসলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ভিভারিজ রিপোর্টই আসলে কি করা হয়। ভিভারিজ রিপোর্ট দিয়ে আসলে দেখা যায় যে এই ভিভারিজ রিপোর্টের মধ্য দিয়ে ইংল্যান্ডের একটা সামাজিক নিরাপত্তার একটা পূর্ণাঙ্গ, যেটা 1905-এ যে সমস্যাগুলো হয়, 1905-এ তো একটা ভালো অবস্থা তৈরি করার চেষ্টা করে তারা। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, আবার নতুন বেকার হয়, আবার নতুন সমস্যা হয়, এই ভিভারিজ রিপোর্টটা একটা চূড়ান্ত ব্যবস্থা তৈরি করে, যার মধ্য দিয়ে বর্তমান ইউরোপের সমাজ ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। তো আজকের ক্লাসটা এতটুকুই। আমরা কয়েকটা এমসিকিউ দেখব গুরুত্বপূর্ণ। দেখো যে 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়? হ্যাঁ, আমি জানি তোমরা জানো যে তখন পর্যন্ত 42টি দরিদ্র আইন কি প্রণীত হয়। হ্যাঁ, আসো পরেরটা যদি আমরা দেখি যে ইংল্যান্ডের দরিদ্র সমস্যা মোকাবেলায় 1531 সালের দরিদ্র আইনটি কে প্রণয়ন করে? 1531 সালের, হ্যাঁ, 1531 সালের যেটা করেন সেটা হলো রাজা তৃতীয় এডওয়ার্ড। হ্যাঁ, ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়ে এসেছি। দেখো প্রথম দরিদ্র আইন প্রণীত হয় কত সালে? সেটাও তোমরা জানো, 1349 সালে। হ্যাঁ, দেখো রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত আইনটি কোন ধরনের পদক্ষেপ ছিল? জাতীয় পদক্ষেপ ছিল। হ্যাঁ, আরেকটা যদি দেখি, ইংল্যান্ডে কয়লার খনি বন্ধের কারণ কি ছিল? তোমরা জানো এখান থেকে কোনটা? এখান থেকে অর্থনৈতিক মন্দা, মহামারী, উন্নত প্রযুক্তি নাকি প্রাকৃতিক দুর্যোগ? এটা উত্তর একটু বলে ফেলো ঝট করে নিজেরা নিজের সাথে। সেটা হচ্ছে এই যে উন্নত প্রযুক্তির প্রভাব। হ্যাঁ, আশা করি তোমরা পেরেছ। তো আজকের ক্লাসে আমরা দরিদ্রের ব্যাপারগুলো, যে দরিদ্র আইনগুলা ইংল্যান্ডের বর্তমান সমাজ ব্যবস্থা কিভাবে আজকের এরকম একটা মানবিক সমাজ ব্যবস্থা এসে পৌঁছায়, আমরা সেগুলো পর্যায়ক্রমে দেখলাম। কতটুকু কঠিন অবস্থা থেকে একটা সহজ অবস্থায় এসেছে আমরা সেটা দেখলাম। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ সবাইকে।